আজ আপনাদের শোনাবো এক অভিনব প্রপোজের গল্প। গল্পটি লিখেছেন প্রীতি দাস। কিরে মোনা, খাচ্ছিস না কেন? শুধু স্যুপ খেয়েই আমার জন্মদিন সেলিব্রেশন করবি? মোনামি একটু ইতস্তত করে বলল, না রে, খাবার ইচ্ছে নেই। কেন, শরীর খারাপ টারাপ হলো নাকি আবার? না না, তেমন কিছু নয়, তুই চিন্তা করিস না তো। পাশের টেবিল থেকে তখন গরম গরম বিরিয়ানির সুগন্ধ ভেসে আসছে। মেনুতে থাকা চিলি ফিশ আর চিকেন 65-এর ছবি হঠাৎ যেন জীবন্ত হয়ে প্লেটে ধরা দিতে চাইছে। আর আইসক্রিম। মনে মনে বলে উঠল মোনামি, ঠাকুর, আজকের দিনটা শুধু একটা দিন, কাল থেকে কথা দিচ্ছি কমপ্লিট ডায়েট চার্ট মেনটেন করব। এত মন দিয়ে যখন ঠাকুরকে ডেকেছে সে, ঠাকুর নিশ্চয়ই শুনবে। আজ একটু ভালো মন্দ খেলেও ওয়েট বাড়বে না, একটু আশ্বস্ত হলো সে। অভি, একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম অর্ডার করিস। অভিক হেসে উঠল। এতক্ষণে মনে হচ্ছে মোনা ডার্লিং খেতে বসেছে। এইসব স্যুপ টুপ খেয়ে ডায়েট করা তোকে মানায় না রে। তোর যা যা খেতে ইচ্ছে হয় অর্ডার কর। আশ্চর্য ছেলে তো, ও কী করে বুঝলো আমি ডায়েট করছি? খাওয়ার ইচ্ছেটা এক নিমেষে অর্ধেক হয়ে গেল মোনামির। তবুও বেশ জম্পেশ করে মাটন বিরিয়ানি, কাটলেট আর আইসক্রিম খেয়ে ফেলল সে। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে মোনামির খুব ইচ্ছে করলো একবার অভিককে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু অভিমানী মন সায় দিল না। এর আগেও বহুবার অভিকের বাইকে বসে নির্দ্বিধায় তাকে জড়িয়ে ধরেছে মোনামি। পরম ভরসায় নিজের সব দায়িত্ব ওর কাঁধে অর্পণ করে চোখ বুজেছে সে। না, অভিক ওর বয়ফ্রেন্ড নয়, তার থেকে অনেক অনেক বেশি। সেই নার্সারি স্কুলে প্রথম দিন বাবা মা চেনা পরিবেশের বাইরে এসে ভয় পেয়ে গিয়েছিল মোনামি। হাপুস নয়নে কেঁদে চোখের জল আর নাকের জল এক করে ফেলেছিল সে। মায়ের আদর করে পরিয়ে দেওয়া কাজলের টিপটা ঘেঁটে গিয়ে নাক আর গালের কিছু অংশ কালো হয়ে গিয়েছিল তার। ওর পাশেই বসেছিল অভিক। একটু তোতলাভাবে বলেছিল, কাঁদিস না তো না, এই নে চকলেট খা। সেদিনের সেই তোতলা ছেলেটা এখন 27 বছরের এক হ্যান্ডসাম যুবক। ক্লাস 7-এ পড়ার সময় এই অভিক তাকে একটা নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড ধরিয়ে দিয়ে বলেছিল, আই লাভ ইউ। মোনামি তখন চোখ পাকিয়ে বলেছিল, ছি, তুই এত খারাপ হয়ে গেছিস, দাঁড়া কাকিমাকে বলে দেবো সব কথা। না, তারপর থেকে আজ পর্যন্ত অভিক আর কখনো তাকে প্রপোজ করেনি। তাদের সম্পর্ক বন্ধুত্বের সীমা ছাড়িয়েছে অনেক দিন। কেউ বলে তারা প্রেমিক প্রেমিকা, কেউ বা বলে তারা বাল্যকালের বন্ধু। মোনামির জগৎ কবে যেন অভিককে কেন্দ্র করে আবর্তিত হতে শুরু করেছে। আগে অভিকের চোখের ভাষা পড়তে পারত সে, এখন অভিকের শীতল দৃষ্টির সামনে তার নিজের অস্তিত্বটাকে বড়ই হালকা মনে হয়। শ্রেয়ার বিয়ে উপলক্ষে আজ তাদের কলেজের পুরো গ্রুপটা উপস্থিত হয়েছে। বন্ধুদের এই গ্রুপটাতে মোনামির স্থান হয়েছে শুধুমাত্র অভিকের জন্য। না হলে সায়েন্সের গ্রুপে লিটারেচারের কী কাজ? উচ্চ মাধ্যমিকের পর অভিক ফিজিক্সে অনার্স নিয়ে ভর্তি হলো, আর মোনামি সায়েন্সকে গুড বাই জানিয়ে বাংলা নিয়ে পড়াশোনা শুরু করলো। কিন্তু অফ পিরিয়ডে তাকে বাংলা ডিপার্টমেন্টে কম আর ফিজিক্স ডিপার্টমেন্টে বেশি দেখা যেত। মোনামি আজ অনেকটা সময় নিয়ে পরিপাটি করে সেজে এসেছে। গায়ের রং এমনিতেই তার বেশ ফর্সা, গায়ে একটু বেশি মেয়েদের কারণে এক ধরনের নরম মসৃণ সৌন্দর্য রয়েছে তার। কসমেটিক্স বা ভারী গয়না তার এই পুতুল পুতুল গড়নে একটু বেমানান। তাই অতি পরিপাটি করে সাজতে গিয়ে নিজেকে কিছুটা প্লাস্টিকের মতো রঙিন অথচ কৃত্রিম বানিয়ে ফেলেছিল সে। অভিক তাকে দেখে হাসতে হাসতে বলল, পুরো শ্রীদেবী লাগছে তোকে। মোনামি বেশ বোঝে এটা প্রশংসা নয়, নিন্দা। আজকের দিনে কোনো মেয়েকে শ্রীদেবী বলে মানে সে যে কতটা ব্যাকডেটেড তা বোঝানো। অনেক দিন পর সকল বন্ধু বান্ধবেরা একসাথে হয়েছে। এই শহরে যারা থেকে গিয়েছে তাদের সাথে কম বেশি দেখা হয়, কিন্তু যারা শহর ছেড়েছে তাদের সাথে যোগাযোগ শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপে। আজ তাদের মধ্যে অনেকেই উপস্থিত। সায়নী, প্রিয়াঙ্কারা তো আজ সকলের মধ্যমণি হয়ে উঠেছে। সায়নীটা একটু বেশি সুন্দরী, তার উপরে এমন স্লিম ফিগার। মোনামির বুকটা একটু জ্বালা জ্বালা করছিল। অভিক কথা বলতে বলতে শুধু সায়নীকেই ঝাড়ি মারছে। মোনামি বেশ বুঝতে পারছে অভিকের হ্যাংলামি। ভালো লাগছিল না তার। বন্ধুদের থেকে একটু দূরে সরে এসে দাঁড়ালো সে। এত বছরের বন্ধুত্ব কবে যে একতরফা ভালোবাসায় বদলে গেছে মোনামি বুঝেই উঠতে পারেনি। এবার অভিকের থেকে নিজেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। বাস্তবে কি অভিক ঠিক বলে, সে একটু ব্যাকডেটেড।
তার না আছে সায়নীর মতো স্মার্টনেস, আর না আছে ওদের মতো তন্নি চেহারা। এই কারণে আজকাল সিনেমা দেখতেও ভালো লাগে না তার। টলি বলি জুড়ে শুধু কিসব জিরো ফিগারের বারবারন্ত। মোটা মেয়েদের কি অনুভূতি নেই, নাকি মোটা মেয়েরা ভালোবাসতে পারে না? দেখার মধ্যে বিদ্যা বালান আর সোনাক্ষী সিনহার 2-4টা সিনেমা দেখে সে। আর অভিক, সে তো অপেক্ষা করে করিনা কাপুর, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া সিনেমা দেখবার জন্য। একবার মুখ ফিরিয়ে দেখল সে অভিকের দিকে। না, অভিকের খেয়াল নেই মোনামি একা দাঁড়িয়ে আছে। চোখ থেকে জল উপচে পড়তে চাইছিল তার। অনেক কষ্টে বারবার চোখের পাতা ফেলে ফেলে জলটাকে শুকনো করল সে। একাই গিয়ে খেতে বসল। গোগ্রাসে ভালো মন্দ খাবার সব গিলে ফেলল। খুব কান্না পাচ্ছিল, তাই বাড়ি ফেরার এত তাড়া। খেয়ে হাত ধুতে এসেছে, অভিকরা সব আসছে পরের ব্যাচে খাওয়ার জন্য। মোনাকে দেখতে পেয়ে অভিক বলল, কী রে মোটি, তুই একাই খেয়ে ফেললি? আমাদের জন্য কিছু খাবার আছে, নাকি সব শেষ করে ফেলেছিস? এই পরিহাস আর সহ্য হলো না মোনামির। সে বন্ধুদের সামনে অভিককে একটা চর কষিয়ে বলল, বেশ করেছি, খেয়েছি, বেশ করেছি, মোটা হয়েছি। তোরা তো হিংসা কেন আমার চেহারার সাথে? তুই তো শুটকিদে নিয়ে থাক না। বলেই হনহন করে হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। ঘটনার আকস্মিকতায় অভিক ভ্যাবাচাকা খেয়ে গেল। প্রিয়াঙ্কা অবাক হয়ে বলল, মোনা কি পাগল হয়ে গেল নাকি রে? সকাল 7টার সময় মোনামিদের বাড়ির কলিং বেলটা বাজতে শুরু করেছে। সেই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে শুভ্রা বিশ্বাস। বিরক্ত হয়ে দরজাটা খুললেন। কি ব্যাপার, অভি এত সকালে? কাকিমা, মোনা আছে, খুব দরকার ছিল। কি হয়েছে বলো তো তোমাদের? কাল এত রাত ও একাই বাড়ি ফিরল। রাত হলে তুমি ওকে ছেড়ে দিয়ে যাও, তাই আমি তোমার কথা জিজ্ঞেস করতে বলল আমি একাই রাতে বাড়ি ফিরতে পারি মা। আমার বেঁচে থাকার জন্য অভিক কেন, কোনো ছেলের প্রয়োজন নেই। বলেই খাওয়ার টেবিলে বসে এক গাদা ভাত আর মাংসের ঝোল খেলো। আমি বললাম, বিয়ে বাড়ি থেকে খেয়ে আসার পর এত খাচ্ছিস, অসুস্থ হয়ে পড়বি। সে বলে কি না, ডায়েট করে করে আমি রোগা হয়ে যাচ্ছি মা, একটু বেশি খেতে দাও আজ। অভিক বলল, কালও নিজেই ঝগড়া করেছে আমার সাথে। কি হয়েছে আমি নিজেও ঠিক জানি না। যাও বাবা, একটু দেখো। ওর বাবাও বাড়িতে নেই, বাবার আদরেই এমন বেয়াদব হয়েছে ও। অভিক দ্রুত পদে ওপরে উঠে গেল। বেশ কয়েকবার দরজায় কড়া নাড়তে মোনামি বিরক্ত হয়ে দরজা খুলল। তুই এত সকালে এখানে কি করতে এসেছিস? সায়নী ল্যাং মেরেছে নাকি রে? সায়নী নয়, মোনামি চর মেরেছে সবার সামনে। আমার প্রেস্টিজের একদম দফারফা করে ছেড়েছে। কাল রাতের কথা মনে পড়তে মোনামি লজ্জায় মুখ নিচু করে বলল, সরি অভি, পারলে ক্ষমা করে দিস। রাগ কন্ট্রোল করতে পারিনি আমি। কিসের জন্য এত রাগ করলি তুই? সায়নীর সাথে কথা বলছিলাম বলে? জানি না কেন এমন করলাম, খুব খারাপ লাগছে, বিশ্বাস কর। একটু থেমে মোনামি বলল, এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের জগৎ একদম আলাদা, আমাদেরও একটু আলাদা থাকা দরকার রে। অভিক বলল, তুই তো জানিস আমার কেমন কুম্ভকর্ণের মতো ঘুম। কাল সারা রাত ঘুমাতে পারিনি। তুই আমাকে চর মেরেছিস তার জন্য নয়। ছোটবেলায় তো এমন কত মারামারি করেছি আমরা, দিনের পর দিন আড়ি করে থেকেছি। সবাই তোকে পাগল বলছিল, সহ্য হচ্ছিল না। কাল এমন কি হলো যে তুই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললি? মোনামি কিছুক্ষণ নীরব থাকার পর বলল, শুধু বন্ধুত্বের মন ভরছে না রে। কান্নায় গলা বুঝে আসছিল মোনামির। নিজেকে সামলে নিয়ে আবার বলল, আমি জানি তোর কিছু স্বপ্ন আছে। আমার মতো বেঢপ চেহারার মোটা মেয়ে তোর বউ হবে এমন নিশ্চয়ই তুই ভাবিসনি। তোর বন্ধুত্বকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আমি তো সেদিনের লিকলিকে চেহারা তোতলা ছেলেটাকে ভালোবেসেছিলাম। বুঝতেই পারিনি কবে আমি তোর পাশে এত বেমানান হয়ে গেলাম। গতকালের মেকআপ না ধুয়ে শুয়ে পড়েছিল সে। সারা রাত চোখের জলে কাজল, আইলাইনার সব গড়িয়ে গালে এসে ফাউন্ডেশনের সাথে মিশে এক বিষণ্ণ কালো ছায়া ফেলেছিল ওর মুখে। ওর মুখের দিকে তাকিয়ে অভিকের বুকটা কেমন চিনচিন করে উঠল। পকেট থেকে রুমাল বার করে যত্নের সাথে মুখটা মুছে দিতে দিতে বলল, তোর এত খারাপ লাগে তোকে মোটি বলি বলে? আমি বুঝতে পারিনি রে। ছোট থেকেই তো তুই এমন গোলুমলু, টেডি বিয়ারের মতো আদুরে চেহারা তোর। কত স্বপ্ন দেখেছি তোকে পাওয়ার। আমি তো তোকে যখন প্রপোজ করি তখন আমার গোঁফের রেখাও বেরোয়নি। ওই ছোট বয়সেই বুঝেছিলাম তোকে ছাড়া চলবে না আমার। সেদিন তুই আমাকে ধমকে বললি আমার মাকে সব বলে দিবি। আমি কত ভয় পেয়েছিলাম জানিস। তারপর থেকে আর কখনো তোকে প্রপোজ করার মতো সাহস হয়নি। মোনামি বলল, সেদিন তুই কি অনুভব করতিস
বা সেদিন আমি কি বলেছিলাম তা আজকের দিনে কোনো মূল্য পায় না। আমরা দুজনেই তখন ছোট ছিলাম। আজ আমরা কি অনুভব করি তাই বড় কথা। তুই সায়নীদের দেখে যত মুগ্ধ হোস, আমাকে দেখে তেমন মুগ্ধ হতে কখনো দেখিনি তোকে। তোকে দেখে মুগ্ধ হব? তোর সাথে রোম্যান্স করব? সে সাধ্য আছে আমার? একটু থেমে অভিক বলে, তোর মনে আছে মোনা, ক্লাস 2তে পড়ার সময় আমি একজনের পেন চুরি করেছিলাম। তুই তা বুঝতে পেরে পাকা বুড়ির মতো কত জ্ঞান দিয়েছিলি, ঠিক আমার মায়ের মতো। তারপর পেনটা নিজে নিয়ে গিয়ে ফেরত দিয়েছিলি। মায়ের পর একমাত্র মেয়ে তুই, যে আমার সবটুকু জানে। তোকে আমি আমার মা বাবার মতোই অনেক ভালোবাসি, তাই হয়তো তোর সাথে একটু বেশি অন্যায় করে ফেলি। দেখ অভি, আমি তোর মা নই। তোকে কাকিমার মতো এত নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো না আমি। তোর অবহেলা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি প্রতিদিন তোর চোখে নিজেকে খুঁজব, দিনে শত শতবার তোর কাছে ভালোবাসার স্বীকারোক্তি শুনতে চাইব। আমি চাইব তুই মুগ্ধ হয়ে শুধু আমায় দেখ। আমি তোর চোখে সেরা সুন্দরী হতে চাইব। আমি তোর সবটুকু চাইব অভি। চাইবি কেন? তুই তো ছিনিয়ে নিবি। এতখানি বন্ধন তুই মানতে পারবি না। তার থেকে ভালো আমি তোকে মুক্তি দিয়ে দিই। তোর কাছে মুক্তি কে চেয়েছে? আমি তো আরও বেশি বাঁধা পড়তে চাই। তাই বলে কোনো মেয়েকে দেখতেও দিবি না? তুই কি চাস আমি গান্ধারীর মতো চোখে কাপড় বেঁধে ঘুরি? না, তুই ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে যা। আচ্ছা, তুইও তো মেয়েদের দেখিস, আমিও না হয় একটু দেখলাম। দিনের শেষে ফিরবো তো তোরই কাছে। ওদের যতই দেখি ভালোবাসবো তো তোকেই। বারে, আমি মোটে ঘরে পড়ে থাকবো ডাল ভাত হয়ে, আর তুই বাইরের বিরিয়ানি চেখে বেড়াবি? না না, তোকেও নিয়ে যাব বিরিয়ানি চাখতে। অভিকের মুখভঙ্গি দেখে মোনামি হেসে ফেলল। অভিক হাঁটু মুড়ে মোনামির সামনে বসে বলল, মোনা, আমি তোকে অনেক অনেক ভালোবাসি, আর কখনো তোকে মোটি বলবো না। তুইও আমাকে আর মারামারি করিস না। বলে শ্রীজা জুয়েলার্স লেখা কাগজের বক্স থেকে আংটি বার করে মোনামির আঙুলে অনেক চেষ্টা করে পরালো। আংটিটা ছোট ছিল, তাই আঙুলে ঢোকাতে একটু কষ্ট করতে হলো। তারপর হাসতে হাসতে বলল, খুব তাড়াতাড়ি তোর বাড়িতে আমার মা বাবা আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। মোনামি খুশি হয়ে বলল, সত্যি বলছিস? সেদিন মা বাবাকে বলছিল মোনা ভারী মিষ্টি মেয়ে, ওকে এই বাড়িতে মেয়ে করে নিয়ে আসবো। শুনে বাবা বলল, তোমার বাঁদরের গলায় মুক্তোর মালা পরানোর কথা ভাবছো তো? মা হাসতে হাসতে বলল, যদি মুক্তোর মালা নিজে থেকে বানরের গলায় ঝুলতে চায়, তবে আমি তুমি বাধা দেওয়ার কে? শুনে মোনামি খিলখিল করে হেসে উঠল। যাওয়ার সময় অভি বলল, একটা কথা বলবো মোনা, রাগ করিস না কিন্তু। মাসের শেষ, পকেটে টাকা ছিল না। আংটিটা ইমিটেশনের। পরের মাসে তোকে সোনার আংটি দিয়ে আর একবার প্রপোজ করবো না হয়? মোনামি রেগে চিৎকার করে বলল, তুই প্রপোজ করতে এসো মিথ্যে বললি? তোকে আমি কখনোই বিয়ে করব না। কাকু ঠিক বলে, তুই একটা বাঁদর। বলেই আংটিটা টেনে খোলার চেষ্টা করলো, কিন্তু আংটি আর খুলল না। অভিক বিজয় হাসি হেসে বলল, এই জন্যই আংটিটা এক সাইজ ছোট নিয়েছিলাম, না হলে জানি তুই রাগের মাথায় খুলে ছুঁড়ে ফেলবি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।